যখন আপনাকে আমরা প্রশ্ন করছি আপনি বয়ঃসন্ধিকালের বিভিন্ন সমস্যা, সেটা মানসিক হোক বা শারীরিক, এই সব বিষয় নিয়ে আলোচনা করছেন। আপনার আলোচনায় আমরা খুবই উপকৃত হচ্ছি। আস্তে আস্তে আজকে আমরা যে আলোচনাটায় এসে পৌঁছেছি সেটা হচ্ছে একাডেমিক আলোচনা নিয়ে আমরা এখন আলোচনা করছি। তার কারণ হচ্ছে এই বয়ঃসন্ধির সময়টাতে সব বাচ্চাদেরই সামনে জীবনের বড় বড় পরীক্ষাগুলো, বোর্ড এক্সামগুলো থাকে। তো আপনাকে এখন যে প্রশ্নটা আমরা করব তার প্রথম প্রশ্ন হিসেবে যেটা আপনার কাছে রাখবো, ইন্টেলিজেন্স এবং মেমারি, এই দুটো বিষয় যদি আপনি একটু বুঝিয়ে বলেন। কারণ আমরা অনেক সময় দেখি যে স্টুডেন্ট ধরুন ভালো অঙ্ক করতে পারে না, তাকে খুব সহজেই বলে দেওয়া হয়, কথাটা বলা হয় যে তোমার ইন্টেলিজেন্স খুব পুয়ার, তোমার ইন্টেলিজেন্স নেই বলে তুমি অঙ্ক করতে পারছো না। তো সেখান থেকে আমরা দেখেছি স্টুডেন্টদের মধ্যে একটা হতাশা আসে, তারা ডিপ্রেশনে চলে যায়, তারা মনে করতে শুরু করে যে আমাদের দিয়ে বোধহয় পড়াশোনাটা আর হবে না। তো এটা কি ঠিক? কারণ আমার যতদূর ব্যক্তিগত জ্ঞান আছে, আমি তো জানি যে যারা মোটামুটি স্ট্যান্ডার্ড একটা পড়াশোনা করে প্রত্যেকেরই কম বেশি ইন্টেলিজেন্স একই রকম থাকে। তাহলে এই যে মেমারি আর স্কিল, এটাকে একটা স্টুডেন্ট কিভাবে এক্সিকিউট করবে, এই ব্যাপারে যদি আপনি আমাদের একটু ধারণা দেন। আচ্ছা, প্রথমেই বলি, পড়াশোনা তো আমরা করি, কিন্তু করতে গিয়ে আমরা কিছু ভুল ভ্রান্তি মানুষের মধ্যে, বিশেষ করে ছাত্রদের মধ্যে কিছু ধারণা আছে, যে ধারণাগুলো আমরা প্রায়ই বলি, কথাটা উচ্চারণ করি। এমনকি অনেক শিক্ষিত মানুষ, মাস্টারমশাইরাও এ কথা বলে থাকেন, ও তো অঙ্কে ভালো নয়, অঙ্ক ভালো করে না, তার মানে হচ্ছে ওর ইন্টেলিজেন্স পুয়ার। এই কথাটা প্রায়ই শুনি। এখন এবার কেউ কেউ বলেন ওর স্মৃতিশক্তি ভালো নেই, ওই জন্য ওর দ্বারায় কিছু হয় না। কেউ কেউ বলেন যে ওর অঙ্কে মাথা নেই, কেউ বলেন যে ওর ইংরাজিতে বানান ভুল হয়। এই কথাগুলো প্রায় শুনি। কেউ বলেন ডেপথ অফ নলেজ কম, কেউ আবার দেখা যায় অনেক কম জ্ঞান নিয়েও পরীক্ষায় ভালো রেজাল্ট করে বেরিয়ে যায়, একাডেমিক্যালি সে ভালো। আমি এই যে আলোচনাগুলো বিভিন্ন পর্যায়ে করতে চাই, প্রথমে এই জায়গাটায় আসা দরকার, ছাত্রদের মধ্যে এই ধারণাটা আছে আমি কম ইন্টেলিজেন্ট, আমার ক্লাসে যে ফার্স্ট হয় সে আমার থেকে মোর ইন্টেলিজেন্ট, আমার থেকে বেশি বুদ্ধিমান। ব্যাপারটা নয় এরকম, একদমই ব্যাপারটা নয়। ইন্টেলিজেন্স এর যদি ডেফিনেশন দেখা হয়, তাহলে তার ডেফিনেশন হচ্ছে থিঙ্ক র্যাশনালি, চিন্তা করো যুক্তিপূর্ণভাবে, অ্যাক্ট পারপাসফুলি, যে অনুযায়ী তুমি চিন্তা করছো সেই অনুযায়ী কাজটা করো, এবং ডিল এফেক্টিভলি ইন এ নোভেল সিচুয়েশন। মানে তুমি যুক্তিপূর্ণভাবে চিন্তা করে, কোনো মানুষ যুক্তিপূর্ণভাবে কোনো কিছু চিন্তা করে সেই পরিস্থিতি অনুযায়ী কাজ করা, এবং সেটা তার পরিস্থিতি অনুযায়ী সে এফেক্টিভলি কতটা সফল হচ্ছে একটা নতুন সিচুয়েশানে পড়ে। অর্থাৎ একটা ঘরে আগুন লেগে গেল, একটা মানুষ হুট করে বেরিয়ে আসতে হবে। একটা ছেলেকে যদি, একটা বাচ্চাকে যদি প্রশ্ন করা হয় যে তোমার একটা যদি কুকুর তাড়া করে তুমি কি করবে? আমি ছুটে চলে যাব, আমি পালাবো। একটা তোমাকে যদি কেউ মারতে আসে কি করবে? আমি তাকে মারবো। কেউ যদি অস্ত্র নিয়ে আসে, আমি তাকে লড়াই করতে পারবো না, পালাবো। এই যে পরিস্থিতি অনুযায়ী বিচার করা, এটা কিন্তু ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স কিন্তু কোনো কিছু নতুন করে তৈরি হয় না। কোনো পৃথিবীতে অনেকে ধারণা আছে, কিছু কিছু ধারণা আছে আয়ুর্বেদিক অমুক ওষুধ খেলে তমুক ওষুধ খেলে ইন্টেলিজেন্স বাড়ে। একদম ভুল ধারণা, এই ধারণাটা পাল্টে ফেলবো। ইন্টেলিজেন্স কোনো কিছুতে বাড়ে না। ইন্টেলিজেন্স যা কিছু হওয়ার, আমি আগে ইন্টেলিজেন্স সম্বন্ধে বলছি, এটাকে আইকিউ যেটাকে দিয়ে প্রকাশ করা হয়, সেটাকে দুটো, ইন্টেলিজেন্স, ফ্লুইড ইন্টেলিজেন্স আর ক্রিস্টাল ইন্টেলিজেন্স। ফ্লুইড ইন্টেলিজেন্স কোনটাকে বলে? যেটা নোভেল প্রবলেম ইনস্ট্যান্টেনিয়ালি, নতুন কোনো সমস্যা নিজে থেকে হঠাৎ করে সেই সমস্যার সমাধান করা, এটা খুব শিক্ষিত মানুষও না করতে পারে। একটা সাঁতার কাটছি আমি, জলে ডুবে যাচ্ছে আর একটা বাচ্চা ছেলে, তাকে আমি চাগিয়ে ধরলাম জল থেকে, বা একটা গামছা দিয়ে তাকে টেনে তুললাম, তাকে ধরতে গেলে সে জাকড়ে ধরবে। এটা একটা শিক্ষিত, প্রচুর একাডেমিক্যালি স্ট্রং এরম মানুষের প্রয়োজন হয় না, কিন্তু তার ইন্টেলিজেন্স
এটাকে ফ্লুইড ইন্টেলিজেন্স, সে ইনস্ট্যান্টেনিয়াসলি সে তাৎক্ষণিকভাবে যে কাজটা করতে পারছে। আর একটা হচ্ছে ক্রিস্টাল ইন্টেলিজেন্স, তার মেমারি সব কিছু গ্যাদার করে। এখন এই ইন্টেলিজেন্স কিন্তু যা বাড়ার ওই 3-4-5 বছরের মধ্যে, এবং আমি আগেও বলেছি কথাগুলো, আমাদের ব্রেনের মধ্যে অজস্র নার্ভ কোষ আছে, তার কর্টেক্স, সাবকর্টিক্যাল লেভেলে নিওকর্টেক্স, অমুক তমুক, হিপোক্যাম্পাস, তারপরে অ্যামিগডালা, ম্যামিলারি গ্ল্যান্ড, এরকম অনেক কিছু ব্রেনের মধ্যে অনেক হাবিজুবি জিনিস আছে, যেগুলোর নাম দিয়ে আমি তোমাদের ভারাক্রান্ত করতে চাইছি না। কিন্তু এটা মাথায় রাখতে হবে, এই যে নিউরনগুলো, এই যে নার্ভ সেলগুলো, যত বেশি তাদের প্রসেসিং হবে, যত বেশি তারা ধরো কিনা একটা নদী যদি বলে হয়, যত তার শাখা প্রশাখা বিস্তার করবে, তত অঞ্চলটা জুড়ে জলমগ্ন বা জল সাপ্লাই করতে পারবে। যেমন সমতল ভূমিতে চাষ ভালো হয়, ঠিক সেভাবে যদি বলি, একটা যত বড় মেশিন, যত বড় টিভি, যত আধুনিক টিভি, তার দেখা যাবে বিভিন্ন কানেকশান অনেক বেড়ে গেছে। আগেকার যত কানেকশান ছিল, এখন অনেক, আগের যত মোবাইলের ভেতরে যত কানেকশান ছিল, এখন মোবাইলের কানেকশানগুলো আরও বাড়ে, এই ব্রাঞ্চিং ডিব্রাঞ্চিং, এবং সেটা কিন্তু পঞ্চ ইন্দ্রিয় দিয়ে হয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মানে চোখ দিয়ে আমরা কিছু দেখি, যা কিছু, সেটা কালার সেন্স হতে পারে, সেটা অনেক কিছু হতে পারে। চোখ দিয়ে আমি আমার মাকে চিনছি, আমার ভাইকে চিনছি, আমি লাল চিনছি, হলুদ চিনছি, কালো চিনছি। আবার কান দিয়ে বিভিন্ন শব্দ শুনছি, পাখির ডাক, বাঘের ডাক, আমার মায়ের ডাকার শব্দ, আমার ভাইয়ের ডাকার শব্দ, এবং সেগুলো মনে রাখছি। এবার আমি ওই 4টে ইন্দ্রিয়র কথা বললাম, এই আগে কথাগুলো বলেছি। এইটা যত স্টিমুলেশনগুলো ব্রেনের মধ্যে ঢুকবে, তত ওই ব্রাঞ্চিং ডিব্রাঞ্চিংগুলো তত ভালো কানেকশান হবে, তত ইন্টেলিজেন্স বাড়বে। এটা আমরা বাচ্চাদের ক্ষেত্রে বলি। এটা কিন্তু বয়ঃসন্ধির বিষয়টা নয়। বয়ঃসন্ধির যেটা সমস্যা, সেটা হচ্ছে মেমারি নিয়ে কথা। এখন মেমারি বিষয়টা কিন্তু আমি কি করে পড়াশোনা করতে হবে অন্য একটা বিষয়, সেটা আমি অন্যভাবে বলতে চাই। মেমারি কিন্তু একটা অন্য বৃহৎ একটা অন্য বিষয়। সেটা হচ্ছে, ধরো আমরা যদি মেমারির কথাটা গ্রসলি ভাগ করি, তাহলে মেমারি জিনিসটা 3টে জিনিস নিয়ে তৈরি হয়। একটা হচ্ছে রেজিস্ট্রেশন, আমি বিষয়টা পরে বুঝিয়ে বলছি। একটা হচ্ছে স্টোরেজ, স্টোরিং, একটা হচ্ছে রিকল। রেজিস্ট্রেশন মানে হচ্ছে আমি যা কিছু শুনছি, যা কিছু পড়ছি, যা কিছু দেখছি, সেটা আমার ব্রেনে ঢোকাচ্ছি, ইনপুট, এবং সেটা ব্রেনের মধ্যে যখন আমার রেজিস্ট্রি করছে, ব্রেনের মধ্যে আমার স্থায়িত্ব পাচ্ছে, একটা জায়গা নিচ্ছে। আমি একটা কথা শুনলাম, একটা কবিতা পড়লাম, একটা গান শুনলাম, একটা ছবি আঁকা দেখলাম, একটা পড়া, একটা চ্যাপ্টার পড়লাম। এটা যত বেশি পড়ছি, যত ইনফরমেশান আসছে, সেগুলোকে আমাকে রেজিস্ট্রি করতে হবে, এবং সেটা স্টোরেজ হতে হবে। স্টোরেজটা কিন্তু অ্যাবসলিউটলি অনেক কিছুর উপর নির্ভর করে। ব্রেনের মধ্যে যে স্টোর করে রাখছি, আমি স্মৃতির মধ্যে ধরে রাখছি, সেটা যত বেশি রিহার্সাল হবে। মেমারিকে এখানে দুটো ভাগ হবে, শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি, ইন্টারমিডিয়েট মেমোরি। আমি পরে ওটায় আসছি। এই স্টোরেজটা যত বেশি রিহার্সাল হবে, যত বেশি অ্যাসোসিয়েশন হবে, আমি অন্য কোনো জিনিসের সঙ্গে মনে রাখছি, স্টোর করছি, তত স্টোরেজ বেশি হবে। এবং স্টোরেজ হলেও আমাকে মাস্টারমশাই একটা কোশ্চেন করছে, পরীক্ষা একটা কোশ্চেনের অ্যান্সার দিতে হচ্ছে, সেটা কিন্তু রিকল করতে হবে, সেটাকে আবার মনে করে আমায় বলতে হবে। তাহলে রেজিস্ট্রেশন, আমাকে ইনপুট ঢোকাতে হবে, সেটাকে স্টোর করতে হবে, এবং সেটাকে রিকল করে তবে আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, সেটা রিটেন হোক, ওরাল হোক। এখন এইখানে প্রশ্ন আসছে, যত আমার মধ্যে রিকল পাওয়ার বাড়বে, যত স্টোরিং পাওয়ার বাড়বে, তত বেশি আমার আউটপুট বাড়বে। এবার এই রিকল বা স্টোরেজ সিস্টেমটা হচ্ছে, ধরুন একটা ছেলেকে বারবার পরীক্ষা নেওয়াচ্ছি,
একই জিনিস বারবার পরীক্ষা নেওয়াচ্ছি এবং ভুলগুলোকে আমি বারবার সংশোধন করছি। দিতে দিতে এমন একটা জায়গায় হয়ে যাবে, তার মেমারিটা এমন জায়গায় যাবে, তাকে মানে যন্ত্রের মতো সে প্রশ্নের অ্যান্সারগুলো দিতে পারবে, তার রেডিমেড অ্যান্সার। যে একাডেমিক্যালি খুব ভালো রেজাল্ট করে তাদের অধিকাংশ রেডিমেড মনের মধ্যে অ্যান্সার রিকল তাকে করতেই হচ্ছে না, কর্টিক্যাল লেভেল থেকেই তার সাবকর্টিক্যাল লেভেল, ব্রেনের অনেক ভেতরে ভেতরে স্টোরের অ্যাসোসিয়েশন খুঁজে বের করতে হচ্ছে না। আমি অমুক জায়গায় অমুক পাতায় অমুক জিনিসটা পড়েছিলাম, ওইখানটায় যেন কি বলেছিল, ওটার সঙ্গে এই অঙ্কটা এই ফর্মুলাটা ছিল। এই যে অ্যাসোসিয়েশন, এটা সেরিব্রাল কর্টেক্সের মধ্যে অনেক অনেক বেশি ভেতরে ঢুকে। যারা ভালো রেজাল্ট একাডেমিক্যালি করছে তারা কিন্তু সাবকর্টিক্যাল লেভেলেই উত্তরটা দিয়ে দিচ্ছে বেশিরভাগ, 100-র মধ্যে 80%। এটা প্র্যাকটিস। এখন এই যে মেমারিটাকে আমরা 3টে ভাগে ভাগ করি। শর্ট টার্ম মেমারি, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট লং টার্ম, একটা লং টার্ম। শর্ট টার্ম মেমারি এটার কিন্তু স্টোরেজ ক্যাপাসিটি খুব কম, বেশি দিন থাকে না, বেশিক্ষণ থাকে না, রাদার সেকেন্ডস টু আওয়ার্স থাকে। এবং এটা হিপ্পোক্যাম্পাস বলে ব্রেনের একটা অংশ আছে, এইটুকুর মধ্যেই থাকে, এটুকুর মধ্যেই আমার শর্ট টার্ম মেমারি। মানে আমি একটা ফোন নাম্বারে ফোন করছি, আমি বললাম 0332670192, আপনাকে বললাম, আপনি বললেন আরেকবার নাম্বারটা বলুন, আপনি সঙ্গে সঙ্গে এই নাম্বারটা বলে ফোন করে দিলেন। এটা কিন্তু 4 দিন পরে আর আমার কাছে বা 2 ঘন্টা পরে আমি মনে রাখছি না, এটা হচ্ছে শর্ট টার্ম মেমারি। ইন্টারমিডিয়েট লং টার্ম কি? ইন্টারমিডিয়েট লং টার্ম হচ্ছে এগুলো ডেজ টু উইকস থাকতে পারে, আর লং টার্ম মেমারি ইয়ার্স টু লাইফ টাইম থাকে। এবং সেটা নিওকর্টেক্স, ব্রেনের যে বিভিন্ন অঞ্চল আছে নিওকর্টেক্সের বিভিন্ন জায়গায় স্টোর থাকে এবং সেটা বিভিন্ন অ্যাসোসিয়েশনের মধ্যে স্টোর থাকে। যেমন আমি বলি, আমরা বলি এই যে শুনে শুনে মনে রাখা। একটা ধরুন একটা বাচ্চাকে আমি গল্প বলছি, একটা বাঘকে কেমন দেখতে হয় তার একটা ছবি দেখাচ্ছি, এটা ভিজুয়াল ইমপ্রেশন। এবার বাঘের শব্দ শোনা, চ করে বাঘ ডাকে। ঠিক পড়াটাও ভাবে, যদি আমি ভেবে নিই অমুক যেন বইটার ওই ডান দিকের পাতার ওপরের একটু নিচুতে এটা লেখা আছে, বা বাঁ দিকের পাতার ওই 230 কি 32 পাতায় এই যে অ্যাসোসিয়েশন পাতার ওই অঞ্চলটায় লেখা আছে, ওর পাশে যেন কেমন ধরনের একটা এই বিষয়টা লেখা আছে, এই অ্যাসোসিয়েশন করে মনে রাখা, এই ভিজুয়াল ইমপ্রেশন বইয়ের, এটা কিন্তু ভিজুয়াল মেমারির মধ্যে সঙ্গে আমি যখন সেটা উচ্চারণ করে পড়ছি, যে অ্যালফাবেটটা বা যে টার্মটা আমি ভুলে যাচ্ছি সেটাকে রিহার্সাল করে পড়ছি, শর্ট টার্ম মেমারিটাকে আমি বারবার ঘোরাতে 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 আমি লং টার্মে নিয়ে যাচ্ছি এবং সেটা বিভিন্নভাবে মনে রাখছি। ধরুন একটা বানানের কথা বলছি, যদি একটা বাচ্চা বানান ভুল করছে, কনসাস, CONSCIOUS, এই এসটা অনেকে অমিট করে যাচ্ছে, CONCIOUS, কিন্তু এসটা বারবারই দেখা যাচ্ছে একটা বাচ্চা ভুল করছে। একটা ছেলের যে ভুল হয়, মাস্টারমশাইরা সবসময় খাতা দেখবেন অন্য কালারে, এবং ছাত্রের উচিত ওই কালারগুলো যেটা ভুল হচ্ছে সেটাকে রিহার্সাল আমি কি করে করব? ভুলটাকে আমি আমার ঘরের দেয়ালে, আমার পড়ার টেবিলের বিভিন্ন অংশে আটকে দেব। একটা ফর্মুলা আমি ভুলে যাচ্ছি, ফর্মুলার ডেরিভেটিভ যে অঙ্কগুলো সেটা মনে রাখতে গেলে অঙ্কের a+b² a² + b² + 2ab, এই যে এর অ্যাসোসিয়েটেড অঙ্কগুলো করতে গেলে আমাকে তো ফর্মুলাটা মনে রাখতে হচ্ছে। তাহলে ফর্মুলাটা যদি আমি প্রাথমিকভাবে ভুলে যাই এবং তার থেকে যখন আরও a+b³ যখন ফর্মুলায় যাব, তখন আরও বেশি ফর্মুলায় যাব, তখন এর অ্যাসোসিয়েশনটা যখন আমি মনে রাখবো, প্রাথমিকটা যদি আমি মনে রাখি, তারপর পরেরটা মনে রাখতে শুরু হবে। এটা আমি কিছুদিন লেখার টেবিলে রেখে দিলাম, এতে লং টার্ম মেমারি হয়।
আরেকটা কি ফাংশনাল মেমারি বলে একটা জিনিস আছে, যেটা ভিজুয়াল, মানে চোখে যা দেখছি, অডিটরি কানে যা শুনছি, সোমাটোসেন্সারি শরীরের মানসিকভাবে যেগুলো গ্রহণ করছি, সেটা ফাংশনাল মেমারিটা ব্রেনের নিওকর্টেক্সের বিভিন্ন জায়গায় স্টোরেজ হয়। একটা কথা মাথায় রাখতে হবে, এই যে স্টোরেজ ক্যাপাসিটি কিন্তু আনলিমিটেড ফর এ লং টার্ম মেমারি, ইন কন্ট্রাস্ট টু শর্ট টার্ম মেমারি লিমিটেড ক্যাপাসিটি। লং টার্ম মেমারি কিন্তু যে কোনো মানুষ অনেক দিন মনে রাখতে পারে। ধরুন আমার যে বয়সে একটা ছেলে ক্লাস 11-এ পড়ছে, 10-এ পড়ছে, যেভাবে একটা বই, একটা কবিতা, একটা গান যত তাড়াতাড়ি মনে রাখতে পারবে, আমার 50 ঊর্ধ্ব একটা মানুষ কি 70 ঊর্ধ্ব একটা মানুষ কি 80 ঊর্ধ্ব একটা মানুষ, তার ইন্টেলিজেন্স কম নয়, কিন্তু তার মেমারিতে ওই রিসাইক্লিং করা এটা সবসময় সম্ভব হয় না। বলেই তাকে কি করতে হবে, তার উইথ প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, কিছু রোগ আছে, সেনাইল ডিজেনারেশন 65 বছরের ওপরে, অ্যালঝেইমার্স 65 বছরের নিচে, বারবার মানুষটা ভুলে যাচ্ছে। সে যদি বারবার লিখে রাখে কোনো জিনিস, সে যদি ডায়েরি মেনটেন করে, তাহলে কিন্তু সে পারবে। তাহলে মেমারি বুঝতে গেলে এইখানে আমি ইন্টেলিজেন্সের সঙ্গে মেমারির বেসিক তফাৎটা তো বাবু বুঝতে পেরেছো, সেটা হচ্ছে ইন্টেলিজেন্স হচ্ছে ডিসিশন মেকিং, অ্যাডাপটিভ বিহেভিয়ার, সেটা ইন্টেলিজেন্স। সেটা ইউজুয়ালি এডুকেবল নন এডুকেবল। একটা ছেলেকে পড়ানো যায় যার মোটামুটি 90 আইকিউ, সে মাধ্যমিকটা টেনে টুনে পাস করতে পারে, যার 70 আইকিউ ইন্টেলিজেন্স কোশ্চেন, সে কিন্তু এডুকেবল নয়। তাকে প্র্যাকটিস করিয়ে করিয়ে কোনো জিনিস ওই 5, 5, 10 এগুলো শেখানো যায়, কিন্তু তার মেমারি, এটা বলে এই ছেলেটা মনে রাখতে পারছে, তার ইন্টেলিজেন্সটা কম বলেই মেমারি একটা ইন্টেলিজেন্স একটা পার্ট, ইন্টেলিজেন্স কম বলেই সে অ্যাসোসিয়েশন করে ব্রেনের মধ্যে সে মেমারিতে ঢোকাতে পারছে না, সেই জন্যই সে কাজগুলো কথাগুলো ভুলে যাচ্ছে। এবার আমি যদি আরেকটু অন্যভাবে বলি, যেমন আমি মেমারি বাড়ানো যায় কি করে, মেমারি এক্সারসাইজ। একটা তো আগেও আমি বলেছি মেডিটেশন, মানে একাগ্রভাবে কোনো জিনিস চিন্তা করা। যেমন আমি বোধহয় আগেই উদাহরণটা দিয়েছিলাম, সচিন তেন্ডুলকার ইউজুয়ালি গান শুনতে খুব ভালোবাসে, ব্যাট করতে যাওয়ার আগে কানে হেডফোন দিয়ে গান শোনেন। রাহুল দ্রাবিড়কে দেখেছি বই পড়তে। বেশিরভাগ শুটার, গলফার, এদের কিন্তু মূল সমস্যা হচ্ছে, ধরুন এই অলিম্পিক চলছে, অলিম্পিকে কিন্তু আমাদের অনেক ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন গোল্ড মেডেল পাচ্ছে না। সিন্ধু দেখা যাচ্ছে একটা প্লেয়ারের কাছে তার থেকে হয়তো বেটার প্লেয়ার, কিন্তু বারবার হেরে যাচ্ছে। এই যে হেরে যাওয়াটা, এখানে মোটিভেশনের একটা ব্যাপার আছে। আমি এই বিষয়গুলো পড়াশোনা কি করে করতে হবে, পড়াশোনা কি করে মনে রাখতে হবে, সেটা আমি পরে বলবো, হয়তো পরে কোনো একটা বিষয় বলবো। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মানুষ, স্টুডেন্টদের নিয়মই হলো, যেটা ভুল করে বলেছি তো বারবার ভুল করা। মেমারি এক্সারসাইজ কিভাবে করতে পারি আমরা, একটা খুব সহজ পদ্ধতি। আপনি বা তুমি আজ থেকে চেষ্টা করলে রাত্রিবেলা, ইট ইজ অলসো মেডিটেশন, আমি সারাদিন কি কি কাজ করেছি, আমি সকালবেলা প্রথম উঠে কার মুখ দেখেছি, আমি প্রথম উঠে কি খেয়েছি, এবং যার সঙ্গে প্রথম কার সঙ্গে কথা বলেছি, তারপর হয়তো আমি, মা বলেছে একটা দোকানে যেতে, আমি দোকানে গেছি, কি কি জিনিস কিনেছি, কত টাকা খরচা হয়েছে, কত টাকা ফেরত হয়েছে, এবং জিনিসগুলো কিনে আসার পর আমি কি দিয়ে খেলাম, ভাত খেলাম বা টিফিন করলাম, তারপরে কোন বন্ধুর সঙ্গে ফোনে কি কথা বললাম। এই পরপর স্টেজ বাই স্টেজ যদি রাত্রে আমি পরপর মনে রাখি, আজকে যতটা আমি মনে রাখবো, কালকে আবার রাত্রে শোবার সময় যখন আমি রিকল করব, আবার পরশু দিন, তারপরে 5 দিন, তারপরে 10 দিন, যদি এই পদ্ধতিটাই অবলম্বন করতে থাকি, তখন ব্রেন অটোমেটিক্যালি সকাল থেকে যা যা করছি সেটাকে মনে রাখার চেষ্টা করবে, কারণ রাত্রে আমাকে রিকল করতে হবে। অর্থাৎ কিনা, আমি যদি কোনো কাজে অ্যাটেনশন বাড়াই, কোনো কাজে একাগ্রতা বাড়াই, ফোকাসিং বাড়াই,
তাহলে অটোমেটিক্যালি আমার ব্রেনের মধ্যে ওটা রিহার্সাল হবে, রিসাইক্লিং হবে, শর্ট টার্ম মেমারি বিকাম লং টার্ম মেমারি। ইট ইজ অলসো মেমারি এক্সারসাইজ। আমি এর পরবর্তীতে আমি তাহলে আজকে মূল বিষয়টা বললাম, ইন্টেলিজেন্স আর মেমারি বিষয় বললাম। তার মানে এইটা মাথায় রাখবে তোমরা যারা স্টুডেন্ট, তুমি ইন্টেলিজেন্ট নও এই কথাটাকে একদম পাত্তা দেবার কিছু নেই। ইন্টেলিজেন্ট না হয়েও পৃথিবীর শ্রেষ্ঠ কোনো মানুষ হতে পারে। আমি বলতে পারি, ধরুন রবীন্দ্রনাথের সময়ে ধরুন নন্দলাল বসু থেকে শুরু করে রামকিঙ্কর বেইজ থেকে শুরু করে কেউ কি বলবো আর্কিটেক্ট, কেউ চিত্রশিল্পী, কেউ পড়াচ্ছেন, এই যে টিচার বিভিন্ন ছিলেন, দেখা যাবে রামকিঙ্কর বেইজকে যদি পড়াতে দেয়া হতো তিনি হয়তো অত বড় স্থাপত্য শিল্পী হতে পারতেন না, মানে যে ধরনের মূর্তিগুলো বানিয়েছেন, স্কাল্পচার তৈরি করেছেন। আবার নন্দলাল বসুকে যদি ছবি আঁকতে দেওয়া হতো, অবনীন্দ্রনাথ ঠাকুরকে যদি গান শিখতে বলা হতো বা বলা হতো বাংলা পড়াও, আমি জানি না, তাকে যদি ছবি আঁকার বদলে ওই স্কাল্পচারে দিয়ে দেওয়া হতো, তার হয়তো ওই জায়গাটায় আসতো না। তার মানে তার ইন্টেলিজেন্স আর অ্যাটিটিউড এ দুটোর মধ্যে কিন্তু তফাৎ। ইন্টেলিজেন্ট অলমোস্ট আমরা সকলে সমান। ও ডাক্তার হয়েছে, ও জয়েন্ট এন্ট্রান্স পাস করেছে, ও ভালো ছেলে হয়েছে, ভালো রেজাল্ট করেছে, মানে হি ইজ মোর ইন্টেলিজেন্ট না। তার মেমারি বেশি, মেমারি এক্সারসাইজ বেশি, আউটপুট বেশি, রিকল বেশি, অনেক কুইক রিকল করতে পারছে। ম্যাক্সিমাম কোশ্চেন তার সাবকর্টিক্যাল লেভেলেই এত প্র্যাকটিস এত পারফেকশন সে করেছে, সে সাবকর্টিক্যাল লেভেলেই উত্তর দিতে পারছে। তাকে খুব কম প্রশ্ন কর্টিক্যাল লেভেলে অ্যাসোসিয়েশন করে রিকল করতে হচ্ছে। কারণ যে কোনো ইন্টারভিউ, যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে তোমাকে একটা টাইম বাউন্ডেড সময়ের মধ্যে তোমাকে এই অ্যান্সারগুলো করতে হবে। টিচার কোশ্চেন করলে তোমাকে ওরাল টেবিলে তোমাকে একটা টাইম বাউন্ডেড এর মধ্যে উত্তর দিতে হবে। সব যদি তুমি কর্টিক্যাল লেভেল থেকে প্রচুর রিকল অ্যাসোসিয়েশন করে করে উত্তর দাও, তাহলে তোমার ইন্টারভিউ ভালো হতে পারে না। তাহলে এই জায়গাটায় ক্লিয়ার হওয়া দরকার। ইন্টেলিজেন্স না হয়েও মেমারি যদি ঠিক থাকে, মেমারিকে যদি আমরা ইউজ করি, তাহলে কিন্তু আমরা আখেরে একাডেমিক্যালি ভালো রেজাল্ট করতে পারবো। এবার আরো পরবর্তীতে আমি পরের চ্যাপ্টারে পরের বিষয়ে আসবো।